এবার আমরা লিখন সম্বন্ধে আলোচনা করব। তো তার আগে আমরা শ্রবণ, কথন এবং পঠন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো এবার দেখুন ল্যাঙ্গুয়েজ স্কিলের লিখন কী। তো লিখন সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা করব আপনাদের সামনে। ভাবের আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন। একটা ভাবের আদান প্রদান হতে হবে এবং যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে লিখন। ভাবের আদান প্রদান মানে কি? আপনার মনে একটা ইচ্ছা প্রকাশ হলো, সেই ইচ্ছাটা আপনি আমাকে বলবেন বা আপনার একটা আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। কিভাবে করবেন? হয়তো মুখে কথা বলেও বলতে পারেন, নতুবা আপনি যদি কাগজের টুকরাতে আপনার মনের কথাটা লিখে দেন, তখন সেই কাগজের টুকরাটা পড়ে আমি কিন্তু বুঝে গেলাম যে আপনি আমাকে কি বলতে চাইছেন। গতিকে বলা হয়েছে যে আদান প্রদান এবং যোগাযোগ স্থাপনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে লিখন। একমাত্র মাধ্যম বলা যাবে না, অন্যতম মাধ্যম। এই প্রক্রিয়ায় একজনের চিন্তা লিখিত পথিকের মাধ্যমে বাইরে আসে। ঠিক আছে? এই প্রক্রিয়া একজনের চিন্তা, আপনার চিন্তা কি রয়েছে, আপনার চিন্তাটা একটা লিখিত পথিকের মাধ্যমে সেটা বাইরে চলে আসবে, আমার কাছে চলে আসবে আপনার লিখিত পথিকের মাধ্যমে। শিক্ষার্থীদের কাছে লেখা হলো সৃজনশীল দক্ষতা। শিক্ষার্থীদের কাছে লেখাটা হচ্ছে কি একটা সৃজনশীল দক্ষতা বা প্রোডাক্টিভ স্কিল। কথা বলা, শোনা এবং পড়ার দক্ষতা ঠিকমতো থাকলে লেখার দক্ষতাটাও বাড়ে। কথা বলার দক্ষতা, শোনার দক্ষতা এবং পড়ার দক্ষতা যদি ঠিকমতো থেকে থাকে তাহলে লেখার দক্ষতাটাও কী হবে? অটোমেটিক্যালি বাড়বে। এবার কি বলেছে দেখি, মানুষের যোগাযোগের মাধ্যম হলো ভাষা। মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে কি? ভাষা। আমরা সবাই জানি যোগাযোগের মাধ্যম কি? ভাষা। আমরা পরস্পর ভাব নির্ণয় করি ভাষার মাধ্যমে। ভাষার দুইটা রূপ, একটা হচ্ছে মৌখিক রূপ আর একটা হচ্ছে লিখিত রূপ। ঠিক আছে? দুইটা রূপ আছে, একটা হচ্ছে মৌখিক রূপ, একটা হচ্ছে লিখিত রূপ। তো লিখিত রূপটা মানুষের প্রকাশ ক্ষমতা, একটা লিপির মাধ্যমে আত্মপ্রকাশ। লিপি রয়েছে, এই যে বাংলা যে আমরা যে পড়ছি ক খ, এগুলা এক একটা কি লিপি। মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত যে রূপ তাকে আমরা বলি লিখন। দেখুন কি একদম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিয়েছে। এই ধরনের সিটেট পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে, ডাইরেক্ট প্রশ্ন আসবে না। মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত যে একটা রূপ রয়েছে, এই রূপকে আমরা কি বলি? লিখন। কি? তো লিখন কি? লিখন হচ্ছে মনের ভাবকে ভাষায় প্রকাশের লিখিত রূপ। ঠিক আছে? মানুষের জ্ঞান, জগতের চিন্তা, কল্পনা, ভাবনা প্রকাশের দায়িত্ব দিতে লেখার কোনো বিকল্প নেই। ঠিক আছে? মানুষ লেখার মাধ্যমে তাদের মানুষের সেই জ্ঞান, মানুষের জগতের চিন্তা, মানুষের কল্পনা, মানুষের ভাবনা সব কিছু মানুষ প্রকাশ করতে পারে কিসের মাধ্যমে? লেখনের মাধ্যমে বা লেখার মাধ্যমে। যে কোনো ব্যক্তি তার জ্ঞান কতটুকু রয়েছে, তার জগতের প্রতি তার চিন্তা কী করছে, তার কী কল্পনা রয়েছে, তার কী ভাবনা রয়েছে, সব কিছু মানুষ লেখার মাধ্যমে প্রকাশ করতে পারে। ঠিক আছে না? তারপর আমরা দেখি লিখন দক্ষতা কিভাবে বাড়ানো যায়। লিখন দক্ষতা কীভাবে বাড়াতে পারি? লিখন দক্ষতা একটি প্রকাশমূলক দক্ষতা। লিখন দক্ষতাটা কি? একটা প্রকাশমূলক দক্ষতা। আগে বলেছিলাম LSRW। ঠিক আছে? এবার এই এল এবং আর হচ্ছে কি, এল আর এবং আর হচ্ছে কি প্রোডাক্টিভ, রিসিপটিভ, দুঃখিত, এটা হচ্ছে রিসিপটিভ। ঠিক আছে? মানে গ্রহণমূলক। আর এস এবং ডাব্লিউ হচ্ছে কি প্রোডাক্টিভ। অর্থাৎ শ্রবণ এবং পঠন এই দুটো হচ্ছে গ্রহণমূলক দক্ষতা, আর কথন এবং লিখন হচ্ছে কি প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। এটা মাথায় রাখবেন। লিখন দক্ষতা উন্নত করার 4টি স্তর হলো। লিখন দক্ষতা উন্নত করার 4টা বিশেষ প্রধান স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে শব্দ ভাণ্ডারের উন্নতি। লেখা যদি আমরা সুন্দর করে যদি আমরা লেখা যদি দিতে চাই, লিখন দক্ষতা যদি প্রকাশ করাতে চাই, তাহলে শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটবে। কী হবে? শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটাতে হবে। শিশুদের যত বেশি শব্দ ভাণ্ডার উন্নতি করাবো তত কিন্তু তাদের লিখন দক্ষতাটা বৃদ্ধি হবে। তারপর দেখুন বানানের উন্নতি। ঠিক আছে? কী হবে? এটা সে কী করতে পারে? বানানের উন্নতি ঘটাতে হবে। পঠন দক্ষতার উন্নতি ঘটাতে হবে। পঠন দক্ষতার উন্নতি। তারপর কি? ব্যাকরণের উন্নতি। পঠন দক্ষতার উন্নতি, তার সঙ্গে কি রয়েছে? ব্যাকরণের উন্নতি থাকবে। শব্দ ভাণ্ডারের উন্নতি ঘটাতে হবে, তারপর বানানের উন্নতি ঘটাতে হবে, তারপর পঠন দক্ষতার উন্নতি ঘটাতে হবে, তারপর ব্যাকরণের উন্নতি ঘটাতে হবে। ঠিক আছে? তো এই 4টা জিনিস যদি তার উন্নতি, শব্দ ভাণ্ডারের উন্নতি যদি ঘটে যায়, বানানের উন্নতি যদি ঘটে যায়, পঠন দক্ষতার যদি উন্নতি ঘটে যায়, আর ব্যাকরণের যদি উন্নতি ঘটে যায়, এই 4টা জিনিসের যদি বিশেষ করে যদি তার দক্ষতা যদি বৃদ্ধি হয়ে যায় বা হয়ে যায়, তাহলে তার অটোমেটিক্যালি লিখন দক্ষতাটা অটোমেটিক্যালি হয়ে যাবে, উন্নত হয়ে যাবে।
আচ্ছা, শিশুদের লেখার দক্ষতা বাড়ানোর কিছু উপায় রয়েছে। কী কী উপায় আমরা ছোটো করে দেখে নিই। অভ্যাস, অভ্যাস এবং অভ্যাস, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। লেখার যদি প্র্যাকটিস যদি না করেন হয়, তাহলে লেখার দক্ষতাটা বাড়ানো যাবে না। অভ্যাসই হলো লিখন দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায়। অভ্যাসটা হচ্ছে লিখন দক্ষতা বৃদ্ধির একটা অন্যতম উপায়। পাঠ্যপুস্তকের অনুশীলনের প্রশ্নের উত্তর লেখা শিক্ষার্থীদের অন্যতম করণীয় কাজ। পাঠ্যপুস্তকের অনুশীলনের যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলি লেখা হচ্ছে শিক্ষার্থীর একটা অন্যতম করণীয় কাজ। এতে যেমন বিষয় জ্ঞান বৃদ্ধি পায়, তেমনি লিখন দক্ষতাও বৃদ্ধি পায়। এতে যেমন বিষয় জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তেমনি লিখন দক্ষতাটাও তার কী হবে, বৃদ্ধি পাবে। লেখার হরফ যেন স্পষ্ট হয়, এমনভাবে লিখবে লেখার যে হরফগুলা রয়েছে এইগুলা যাতে কী হতে হবে, স্পষ্ট হতে হবে। হরফগুলি একই আকারের হতে হবে। হরফ বলতে যে বর্ণ যেগুলো আছে এগুলা যেন স্পষ্ট হতে হবে এবং সেগুলো একই আকারের, তার যে সাইজ, লেখার যে সাইজ বা ফন্ট আপনি বলতে পারেন, সেগুলো কিন্তু সমান হতে হবে, ব্যতিক্রম হলে হবে না। বানান যেন শুদ্ধ হয়। মোর ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী, লেখার হরফ স্পষ্ট হতে হবে, হরফগুলি একই আকারের হতে হবে, বানানগুলো শুদ্ধ হবে। 3টা পয়েন্টগুলো নোট ডাউন করুন। শব্দের শুদ্ধ রূপ শিশু লিখছে কিনা না তা দেখতে হবে। শব্দের একটা শুদ্ধ রূপ, একটা কথিত রূপ, একটা মৌখিক রূপ, একটা লিখিত রূপ, এই ধরনের অনেকগুলো আছে। তো শব্দের শুদ্ধ রূপটা শিশুটা লিখছে কিনা না সেটা দেখতে হবে। পূর্ণ বাক্য যেন ব্যাকরণ বা গতভাবে সঠিক হয়। পূর্ণ বাক্য যেটা থাকবে সেটা ব্যাকরণগতভাবে ঠিকঠাক আছে কিনা না, গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা না, সেটাও দেখতে হয়। আমরা যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজ যখন আমরা করি, মুখে যখন কথা বলি, বাংলায় বলি বা যে কোনো ভাষায় বলি, তখন ব্যাকরণ তেমন কোনো ফ্যাক্টর করে না। কিন্তু যখন আমরা লেখার সময় কিন্তু ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পায়। তারপর দেখুন, নিজস্ব জ্ঞানে কতটা লিখতে পেরেছে তা যাচাই করে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। সেটা নিজস্ব জ্ঞানে কতটা লিখতে পেরেছে তা যাচাই করে তাকে উৎসাহ দিন। ঠিক আছে, তাকে মোটিভেট করুন। বাহ, খুব সুন্দর লিখেছে, বড়িয়া হয়েছে, কালকে আরও লিখবে। এভাবে তাকে যত বেশি আমরা মোটিভেশন করব, তত তার মধ্যে সেই শিক্ষার প্রবণতাটা বৃদ্ধি পাবে। লিখতে হবে নিয়মিত, প্রতিদিন কিন্তু নিয়মিত কী করতে হবে, লিখতে হবে। ভাষার লিখিত রূপের সঙ্গে হাতের লেখার সম্পর্ক অবিচ্ছেদ্য। ভাষার যে লিখিত রূপ রয়েছে তার সঙ্গে হাতের লেখার যেটা সম্পর্ক সেটা কিন্তু অবিচ্ছেদ্য রয়েছে। হাতের লেখায় মানুষের মনের ভাষা অভাব প্রকাশিত হয় এবং শিল্প ও সৌন্দর্য প্রতিফলিত হয়। হাতের লেখার মাধ্যমে মানুষের মনের ভাষার কী হয়, অভাবটা প্রকাশিত হবে, সৌন্দর্য প্রতিফলিত হবে। তারপর দেখুন, সুলিখনের কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখব। সুলিখন অর্থাৎ ভালো একটা লিখন হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা চাই। কী কী থাকা চাই? 1 নম্বর হচ্ছে স্পষ্টতা। লেখাটা কী হতে হবে, স্পষ্ট হতে হবে। দ্রুততা, স্বাচ্ছন্দ্য এবং গতিময়তা। লেখার একটা মিনিমাম একটা স্পিড থাকতে হবে। এখন সে একদম আস্তে আস্তে, যেমন সুলিখনের বৈশিষ্ট্য, এটা লিখতে যদি তার 5 মিনিট সময় যদি চলে যায়, তাহলে সেটা সুলিখন হলো না। লেখার একটা স্পিড থাকা চাই, দ্রুততা থাকা চাই, এবং যখন লিখবে তখন সেটা নির্ভুল লিখতে হবে, সে ভুল লিখলে চলবে না। সৌন্দর্য মণ্ডিত রেখা বিন্যাস। লেখার যে রেখাগুলা রয়েছে, লেখার রেখাগুলা যেন একটা সৌন্দর্য বিস্তার করে। তারপর হচ্ছে জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার। এই কয়েকটা জিনিস যদি সে খুব ভালো করে ফলো করতে পারে, তখন সেই লেখাটাকে সুলিখন বলে বিবেচিত হবে। ঠিক আছে, তো এই ছিল লিখনের আজকে ছোটো ক্লাস। তো পরবর্তী ক্লাসে আমরা আবারও সেই LSRW নিয়ে MCQ নিয়ে আমরা ডিসকাস করব পুরোটা। ঠিক আছে, তার MCQ নিয়ে আমরা আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অন্যতম ক্লাস দেখতে থাকবেন। ধন্যবাদ।